ওয়েলকাম টু প্রজ্ঞা। আজকের বিষয় সিপাহী বিদ্রোহ, যাকে কেউ কেউ বলেছে প্রথম স্বাধীনতা সংগ্রাম। সিপাহী বিদ্রোহে আলোচনা করতে গেলে আমাদের একটু তার পূর্ব ইতিহাস জেনে নিতে হবে, যেটা শুরু হচ্ছে ভারতবর্ষে 1757 সালে। 1757 সাল অর্থাৎ পলাশী যুদ্ধের বছর। এই বছরই ভারতবর্ষে ইংরেজরা তাদের পলিটিক্যাল কেরিয়ার প্রথম শুরু করছে। 1757 পরে 1765 সালে তারা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি পাচ্ছে এবং তার পরের প্রায় 100 বছর কেবল লুটতরাজের ইতিহাস। এই 100 বছর ধরে কোম্পানি কেবলমাত্র মুনাফার খোঁজে এদিক থেকে ওদিক ঘুরে বেরিয়েছে এবং জয় করেছে একের পর এক রাজ্য। ফেয়ারলেস্ট একজন গভর্নর জেনারেল ছিলেন। তার মতানুসারে 1757 থেকে 62 সাল অবধি 4.94 মিলিয়ন পাউন্ড কোম্পানি আয় করেছিল। আইসি সিনহার মতে 1757 থেকে 80 সালের মধ্যে 38 মিলিয়ন পাউন্ড কোম্পানি আয় করে। এই লুটতরাজের বিরুদ্ধে ভারতীয়রা চুপ বসে থাকে। প্রচুর বিদ্রোহ হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন কোণায় বিদ্রোহগুলো হয়েছে। এখানে অল্প কিছু বিদ্রোহ নিয়ে আলোচনা করা হবে। মূলত এই বিদ্রোহগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রাইবাল মুভমেন্ট আর একটা নন ট্রাইবাল মুভমেন্ট। প্রথমে যে বিদ্রোহগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে নন ট্রাইবাল মুভমেন্ট। প্রথমেই সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা বলবো, যেটি হয়েছিল বেঙ্গল এবং বিহার, মানে বাংলা এবং বিহারে, যেটি শুরু হয়েছিল 1763 সালে এবং শেষ 1800 সালে। এই বিদ্রোহটি মূলত গিরি শ্রেণীর সন্ন্যাসী এবং মাদারি শ্রেণীর ফকিররা সংগঠিত করে। এই বিদ্রোহের নেতারা ছিলেন মুসা শাহ, মজনু শাহ, ভবানী পাঠক এবং দেবী চৌধুরী। এই বিদ্রোহের কারণ হলো পলাশী লুণ্ঠন এবং সাংঘাতিক লুটতরাজ, যা কিনা বাংলায় 1770 সালে একটি মন্বন্তরের কারণ হিসাবে দেখা যায়, যেটি 76-এর মন্বন্তর হিসাবে পরিচিত। এই বিদ্রোহ দমন করেন ওয়ারেন হেস্টিং। এই বিদ্রোহের নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি উপন্যাস আছে, একটি হচ্ছে আনন্দমঠ আর একটি হচ্ছে দেবী চৌধুরী। এরপরে যে বিদ্রোহটির কথা বলবো সেটি হলো পাইক বিদ্রোহ, যেটি হয়েছিল উড়িষ্যায়। ইংরেজরা 1803 সালে উড়িষ্যা দখল করে এবং 1804 সাল থেকেই এই বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহের নেতৃত্ব প্রথমে যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে খুরদার রাজা। পরবর্তীতে এই বিদ্রোহের হাল ধরেন জগবন্ধু। এই বিদ্রোহের কারণ ছিল ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা। এই বিদ্রোহ দমন করা হয়। এরপরে যে বিদ্রোহটির কথা বলবো সেটা হচ্ছে ভেলুথাম্পির বিদ্রোহ, যেটা হয়েছিল ত্রিবাঙ্কুরে 1808 থেকে 9 সাল মধ্যে। এই বিদ্রোহের নেতা ছিল ভেলুথাম্পি, যিনি ছিলেন ত্রিবাঙ্কুরের দেওয়ান। এই বিদ্রোহের কারণ ছিল ত্রিবাঙ্কুরের উপর চরম অর্থনৈতিক শোষণ এবং ওখানে যে ব্রিটিশ রেসিডেন্ট ছিলেন তার সাংঘাতিক খারাপ ব্যবহার। এই বিদ্রোহ দমন করেন ইংরেজরা। এরপরে যে বিদ্রোহটির কথা বলবো সেটি হলো পাগলপন্থী বিদ্রোহ, যেটি হয়েছিল পূর্ববঙ্গে। সময়কাল 1825 থেকে 1827। নেতৃত্বে ছিলেন টিপু শাহ। এই বিদ্রোহের কারণ ছিল জমিদারদের অত্যাচার। যে জমিদার শ্রেণীর সৃষ্টি হয়েছিল 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে, অর্থাৎ ব্রিটিশদের দ্বারা সৃষ্ট জমিদাররা। এই বিদ্রোহ দমন করা হয়। পাগলপন্থী মুভমেন্ট প্রথমে শুরু করেছিলেন যদিও করম শাহ, এবং টিপু শাহ ছিলেন তার সন্তান। এরপরে যে বিদ্রোহটির কথা বলবো সেই বিদ্রোহটি শুরু হয়েছিল ধর্মীয় আন্দোলন হিসাবে, পরবর্তীকালে পাল্টে যায় এবং তার রূপ নেয় হচ্ছে একটি চরম রাজনৈতিক আন্দোলন। এই বিদ্রোহের স্থান পূর্ববঙ্গ। সময়কাল 1838 থেকে 51। এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুদু মিয়া। এই বিদ্রোহের কারণও ছিল জমিদারদের অত্যাচার। এরপরে যে বিদ্রোহটির কথা বলবো তা হচ্ছে মুপলা বিদ্রোহ, যেটি হয়েছিল মালাবার উপকূলে, অর্থাৎ দক্ষিণ ভারতে। সময়কাল 1836 থেকে 54 সাল। এই বিদ্রোহের কারণও জমিদারদের অত্যাচার এবং ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা। এই বিদ্রোহ পরবর্তীকালে দমন করা হয়। কিন্তু এই বিদ্রোহ নিয়ে কিছু সাম্প্রদায়িক এই বিদ্রোহের কিছু সাম্প্রদায়িক চরিত্র আছে। এই বিদ্রোহ নিয়ে তাই জন্য বিভিন্ন বিতর্ক আছে। এরপর আমরা আলোচনা করব ট্রাইবাল মুভমেন্ট গুলো নিয়ে, যেগুলো 1857 সালের আগে হয়েছিল। প্রথমেই বলি চুয়ার বিদ্রোহের কথা, যেটি হয়েছিল মেদিনীপুরে। সময়কাল 1766 থেকে 72। এই বিদ্রোহের কারণও ছিল
ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা এবং মন্বন্তর। এই বিদ্রোহ দমন করা হয়। এরপর আসছি ভিল বিদ্রোহ, যেটি হয়েছিল খানদেশে। ব্রিটিশরা খানদেশ দখল করলে এই বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহের নেতা ছিল সেবারাম, সময়কাল 1818 থেকে 1846। এরপরে হচ্ছে কলি বিদ্রোহ, যেটি হয়েছিল গুজরাট এবং মহারাষ্ট্রে, সময়কাল 1824 থেকে 1848। এটিও ব্রিটিশ রুল ওখানে চালু হয়েছিল, তার জন্য এই বিদ্রোহ হয়েছিল। এরপর কোল আপরাইজিং বা কোল বিদ্রোহ, যেটা হয়েছিল ছোট নাগপুরে। এটাও ব্রিটিশরা সিংভূম দখল করলে কোলরা বিদ্রোহে ফেটে পড়ে। এটি সময়কাল 1831 থেকে 32। নেতৃত্বে ছিলেন বুদ্ধ ভগত। এরপরে খাসি বিদ্রোহ, যেটি হয়েছিল আসাম এবং মেঘালয়ে খাসি পাহাড়ে, সময়কাল 1829 থেকে 32। তাদের এলাকা ব্রিটিশরা দখল করলেই বিদ্রোহ শুরু হয়। নেতৃত্বে ছিল তিরুৎ সিং এবং বারমানিক। এই বিদ্রোহ দমন করা হয়। এরপর আসছি ট্রাইবাল বিদ্রোহগুলোর মধ্যে 1857 সালের আগে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহ বা হুল। এই বিদ্রোহের এলাকা ছিল বাংলা এবং বিহার, সময়কাল 1855 থেকে 56 সাল। এই বিদ্রোহের নেতা ছিল সিধু ও কানু। এই বিদ্রোহের কারণ ব্রিটিশদের ভূমি রাজস্ব ব্যবস্থা এবং তার এই সাঁওতালদের এলাকায় বাইরের যে অধিবাসীরা গিয়ে তাদের উপর অত্যাচার করছিল, তারা এই অধিবাসীদের তারা দিকু বলতো এবং প্রাথমিকভাবে এদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলেও পরবর্তীকালে এই বিদ্রোহ চরিত্র ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে। এবার এই যে বিদ্রোহগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো, এই বিদ্রোহগুলোর মোটামুটি দুটো চরিত্র কথা বলা যায়। সেটা হচ্ছে এই বিদ্রোহগুলো ছিল পুনরুদ্ধারক, অর্থাৎ যে অবস্থা আগে ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনা। আর একটা হচ্ছে মেসিয়ানিক। মেসিয়ানিক অর্থে কোনো একজন মসিহা, এই যে নেতৃত্ব যারা দিচ্ছিল তারা একজন ছিল মসিহা, তারা অসম্ভবকে সম্ভব করতে পারে, এটাই ছিল বিদ্রোহীদের বিশ্বাস। যেরকম সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে বলা যায় যে সিধু কানু প্রচার এমন ভাবেই করেছিল যেন ব্রিটিশরা যদি গুলিও চালায় সেই গুলি গলে জল হয়ে যাবে, সেগুলো বিদ্রোহীদের গায়ে লাগবে না। এতক্ষণ যে বিদ্রোহগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল সেগুলোর কারণ হিসেবে যে আমরা দেখতে পেলাম সেটি হলো ব্রিটিশদের আর্থিক শোষণ এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের এলাকাগুলো ব্রিটিশদের দ্বারা দখল হওয়া। এবার আমরা যে আজকের আলোচনা 1857 সালের বিদ্রোহ, সেটি সিপাহী বিদ্রোহ নামে মূলত পরিচিত। সেটির কারণগুলো আমরা দেখি। এই কারণগুলোকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমটা পলিটিক্যাল, তারপর একটা ইকোনমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপর একটা সোশ্যাল এবং রিলিজিয়াস এবং মিলিটারি। 1857 সালের বিদ্রোহের যে রাজনৈতিক কারণগুলো ছিল সেগুলো আমরা এখন আলোচনা করব। 1857 সালের বিদ্রোহের আগের 100 বছর ভারতের রাজ্যগুলো কোম্পানি একের পর এক দখল করে গেছে, সেটা যুদ্ধের দ্বারা বা অন্যান্য কোনো কৌশলে। এই এই যে দখলগুলোর জন্য যাদের নাম সর্বাগ্রে আলোচনা করতে হয়, তার একজন হচ্ছে লর্ড ওয়েলেসলি আর একজন হচ্ছে লর্ড ডালহৌসি। এই সময়কালে ইংরেজরা মহীশূর দখল করে, মারাঠা রাজ্য দখল করে, শিখ রাজ্য দখল করে এবং বহু আলাদা ছোট ছোট রাজ্য দখল করে নেয়। প্রথমেই আসি লর্ড ওয়েলেসলিকে নিয়ে। লর্ড ওয়েলেসলি সময়কাল 1798 থেকে 1805। তিনি সাবসিডারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি বলে একটি নীতি আমদানি করে 1798 সালে। এই নীতিটি ছিল যে কোনো রাষ্ট্র বা রাজ্য যারা এই নীতিতে আবদ্ধ হবে তারা তাদের পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে কোম্পানির সঙ্গে আলোচনা করে নেবে বা গভর্নর জেনারেলের সঙ্গে আলোচনা করে নেবে। কোম্পানি এখানে একটি ব্রিটিশ ফোর্স রাখবে সেই রাজ্যে, যা কিনা তাদের কোনো এক্সটার্নাল বা ইন্টারনাল থ্রেট থেকে রক্ষা করবে। এর জন্য এই ব্রিটিশ ফোর্সকে রাখার জন্য এই রাজ্যগুলোকে টাকা দিতে হবে কিংবা তাদের এলাকার একটি অংশ কোম্পানির হাতে ছেড়ে দিতে হবে। একজন ব্রিটিশ রেসিডেন্ট সেই রাজ্যের রাজধানীতে পোস্টেড থাকবে। এছাড়া সেই রাজ্যগুলো কোনো ইউরোপিয়ান কর্মচারীকে নিয়োগ করতে পারবে না। প্রথমেই বলে নেওয়া দরকার, এই নীতির দ্বারা প্রথমেই যেটা আঘাতপ্রাপ্ত হচ্ছে সেই রাজ্যগুলোর সার্বভৌমত্ব, কারণ তারা পররাষ্ট্র নীতি পর্যন্ত নির্ধারণ করতে গেলে গভর্নর জেনারেলের সঙ্গে আলোচনা করতে হচ্ছে। কোম্পানি ধীরে ধীরে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে উঠতে থাকে এবং ছলে বলে কৌশলে ভারতীয় রাজ্যগুলো দখল করতে থাকে। এ ব্যাপারে যার নাম উল্লেখযোগ্য তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। তার কার্যকাল 1848 থেকে 56 সাল অব্দি। তিনি যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব দখল করেন
এবং তার কুখ্যাত নীতি সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। কোন রাজ্য যদি অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ থাকে এবং সেই রাজ্যের রাজার কোনো পুত্র সন্তান না থাকে, তবে সেই রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। এই কুখ্যাত নীতি দ্বারা যে রাজ্যগুলো প্রথমেই দখল করা হয় সেগুলো হলো সাতারা 1848 সালে দখল করা হয়, জৈতপুর ও সম্বলপুর 1849 সালে দখল করা হয়, ভগৎ 1850 সালে দখল করা হয়, উদয়পুর যেটি কিনা ছত্তিশগড়ে অবস্থিত 1852 সালে দখল করা হয়, ঝাঁসি যেটি পরবর্তীকালে বিদ্রোহের প্রাণ কেন্দ্র হয়ে উঠবে 1853 সালে দখল করা হয়, নাগপুর দখল করা হয় 1854 সালে, তাঞ্জোর এবং আরকট ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় 1855 সালে। এরপরে অন্যান্য যে কৌশলে ব্রিটিশরা বা লর্ড ডালহৌসি ভারতীয় রাজ্যগুলো দখল করেছিল সেগুলো নিয়ে আসে। প্রথমেই আসবো অযোধ্যার কথা, যেটি ব্রিটিশদের পুরাতন বা পুরনো মিত্র রাজ্য। এই রাজ্যটি দখল করা হয় অপশাসনের অভিযোগে। তৎকালীন অযোধ্যার নবাব ওয়াজেদ আলী শাহকে সিংহাসন থেকে জোর করে সরিয়ে দেওয়া হয় এবং কলকাতায় নির্বাসন দেওয়া হয়। এছাড়া লর্ড ডালহৌসি দ্বিতীয় বাজিরাওয়ের পুত্র নানা সাহেবের পেনশন বন্ধ করে দেন। তিনি কর্ণাটকের নবাব এবং তাঞ্জোরের রাজার যাবতীয় উপাধি, রাজকীয় উপাধি কেড়ে নেন এবং সবথেকে মারাত্মক যেটা, মুঘল সম্রাটদের রাজকীয় টাইটেল বা উপাধি তিনি কেড়ে নিতে ব্যবস্থা করেন এবং বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, যিনি কিনা 1837 সালে সিংহাসনে বসেছিলেন, তাকে অনেকদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তাকে ধীরে সুস্থে লাল কেল্লা ছেড়ে দিতে হবে এবং ডালহৌসি তার যে দ্বিতীয় বাহাদুর শাহর যে উত্তরাধিকারী ছিলেন ফকির উদ্দিন, তাকে জানিয়ে দেয় যে তাকে লাল কেল্লা ছাড়তে হবে এবং পরবর্তীকালে লর্ড ক্যানিং তাকে বলে দেয় যে তাকে রাজকীয় উপাধিও ছেড়ে দিতে হবে। এইভাবে একের পর এক রাজ্য দখলের মধ্যে দিয়ে ব্রিটিশরা ভারতীয়দের মননে এটুকু বিশ্বাস জাগিয়ে দিয়েছিল যে ব্রিটিশ কোম্পানি ছলে বলে কৌশলে ভারতীয় রাজ্যগুলো দখল করবে এবং তাদেরকে আটকানোর কেউ নেই। এবং এই দখল করার জন্য যারা সাহায্য করে যাচ্ছিল তারা ভারতীয়, তারা ছিল ভারতীয় সৈনিক, যাদেরকে ব্যবহার করে এই দখলগুলো সম্পন্ন হয়। এবার আমরা আলোচনা করব বিদ্রোহের ইকোনমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কারণগুলো। কোম্পানির একমাত্র উদ্দেশ্য ছিল মুনাফা এবং সেই মুনাফার জন্য তারা সারা ভারতে তাদের অধিকৃত স্থানগুলোতে বিভিন্ন রকম ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে এবং এই ভূমি রাজস্ব ব্যবস্থা এতটাই মুনাফার দিকে নজর রাখতো এবং সাধারণ কৃষক কিংবা মানুষের কথা ভাবতো না যে 1770 সাল থেকে 1857 সাল অব্দি ভারতবর্ষে 12টি দুর্ভিক্ষ হয় বা মন্বন্তর। এছাড়া ভারতীয় ব্যবসায়ীদের একটি অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হতো যে কোনো সময়। যেখানে কোম্পানি বিনা শুল্কে ব্যবসা করতো আর সেখানে ভারতীয় ব্যবসায়ীরা তাদের পুরো ট্যাক্স ভরে ব্যবসা করতে হতো, যেটা তাদেরকে প্রতিযোগিতার বাইরে ঠেলে দেয়। তারপরে বলা যায় যে একসময় ভারতবর্ষ ছিল প্রডিউসার, পরবর্তীকালে কোম্পানি এটিকে পরিণত করে ব্রিটিশ যে পণ্য তার মার্কেট হিসেবে। লর্ড ডালহৌসি 1852 সালে ইনাম কমিশন বলে একটি কমিশন নিয়োগ করে, যেটি কিনা বম্বে প্রভিন্সের 20,000 এস্টেট বা জমিদারি অধিগ্রহণ করে। এতক্ষণ আমরা আলোচনা করলাম 1857 সালের বিদ্রোহের পলিটিক্যাল কারণগুলো এবং ইকোনমিক ও অ্যাডমিনিস্ট্রেটিভ কারণগুলো। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই বিদ্রোহের ধর্মীয় কারণ এবং হয়তো এটি অন্যতম একটি কারণ এই বিদ্রোহ হওয়ার। কোম্পানি যে কর্মচারীরা এদেশে এসেছিল কিংবা যারা ব্রিটিশ, সাধারণ ব্রিটিশ, তাদের মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে এই দুটি সভ্যতা, এই পশ্চিম এবং পূর্বের দুটি সভ্যতা সম্পূর্ণ আলাদা এবং সেটি হয়তো কখনোই এক হতে পারে না। তাদের মধ্যে আরেকটা বিশ্বাস ছিল ভারতীয়রা মূলত অসভ্য, তাদেরকে সভ্য করার দায়ও তাদের। তার জন্য তাদের হোয়াইটসম্যান বার্ডেন এই ক্ষেত্রে একটি কথা যেটি রুডিয়ার্ড কিপলিং এর বলা, যেটি অসভ্যকে সভ্য করার দায়। এই ভারতীয়রা তাদের কাছে ছিল হাফ ডেভিল এবং হাফ চাইল্ড এবং তারা যে অস্ত্র এই অসভ্যকে সভ্য করার জন্য ব্যবহার করলো সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। 1813 সালে চার্টার অ্যাক্ট অনুসারে খ্রিস্টান মিশনারি এদেশে আসার অনুমতি পায় এবং তারা এসে যে কাজটা করা শুরু করলো সেটা হচ্ছে ধর্মান্তকরণ। এই ধর্মান্তকরণ হলে যাতে সেই ব্যক্তিরা, ধর্মান্তরিত ব্যক্তিরা, কোন রকম
সিভিল রাইট থেকে বঞ্চিত না হয় তার জন্য একটি আইন 1850 সালে আনা হলো, দ্য রিলিজিয়াস ডিসএবিলিটিস অ্যাক্ট। এই একটা কি একটু বলে নি, সেটা হচ্ছে হিন্দু বা মুসলিম এর আগে কেউ যদি ধর্মান্তরিত হতো তাহলে সে তার সম্পত্তির অধিকার পেত না। এই আইনের পরবর্তীতে তারা তাদের সম্পত্তির অধিকার পেতে পারে। কোন ধর্মান্তরিত হিন্দু বা মুসলিম যে ক্রিশ্চিয়ানিটিতে ধর্মান্তরিত হয়েছে সে তার সম্পত্তির অধিকার পেয়ে যাবে। এর ফলে ভারতীয়র মননে একটি গভীর আঘাত লাগে। তারা কোম্পানির ভালো কাজগুলোকেও খারাপ চোখে দেখতে লাগে। ভালো কাজ যেরকম সতীদাহ প্রথা উচ্ছেদ, বিধবা বিবাহ আইন, কিংবা নারী ভ্রূণ হত্যার এগেনস্টে আইন, কিংবা নরবলির এগেনস্টে আইন, সেগুলোকেও এরা খারাপ চোখেই দেখতে লাগলো। এবং সমাজে যারা প্রাচীনপন্থী তারা মনে করতে লাগলো যে কোম্পানি সম্পূর্ণভাবে আমাদের মানে ভারতীয়দের জাতি নষ্ট করতে, ধর্ম নষ্ট করতে এসেছে। এছাড়া আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে যেটা ইংরেজ পূর্ববর্তীকালে চিরকাল কোনো শাসকই এই কাজটা করতে সাহস পায়নি, সেটা হচ্ছে মন্দিরের জমি বা মসজিদের জমি বা পীরের জমি ট্যাক্স বসাতে। মন্দিরের জমি হচ্ছে তেবত্তর, মসজিদের জমি হচ্ছে ওয়াকাফ, আর পীরের জমি পীরত্তর। এগুলো চিরকালই রাজস্ব বহির্ভূত ছিল, মানে রাজস্ব লাগতো না এগুলো। কিন্তু ইংরেজ শাসনে এদেরকে রাজস্ব দিতে হতো, যেটি ধার্মিক মানুষের মননে সাংঘাতিকভাবে আঘাত। এবার আমরা দেখে নেব যে কোন কোন আইনগুলো আনা হয়েছিল সমাজ সংস্কারের জন্য। প্রথমেই বলি, নারী ভ্রূণ হত্যা বন্ধ করার জন্য দ্য বেঙ্গল রেগুলেশন 21 অফ 1795 এই আইনটি আনা হয়, যেটি বাংলার ক্ষেত্রে চালু হয়েছিল। পরবর্তীকালে ফিমেল ইনফেন্টিসাইড প্রিভেনশন অ্যাক্ট 1870 বা এই অ্যাক্ট 8 অফ 1870, এটা আনা হয় হচ্ছে নারী ভ্রূণ হত্যা বন্ধ করার জন্য। তারপর হচ্ছে সতীদাহ প্রথা হচ্ছে, এটি 1829 সালে বাংলার জন্য, বাংলা প্রেসিডেন্সির জন্য বা বেঙ্গল প্রেসিডেন্সির জন্য আনা হয়, দ্য বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট 17 অফ 1829। আর একটা মাদ্রাস প্রেসিডেন্সির জন্য 1830 সালে সে একই রকম একটি আইন আনা হয়। এছাড়া বিধবা বিবাহ প্রচলন করার জন্য হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট 1856 আনা হয়। এই প্রত্যেকটা আইন হয়তো ভালো কাজের জন্যই ছিল, হয়তো না, ভালো কাজের জন্যই ছিল, সমাজ সংস্কারের জন্য ছিল এবং জাতি ধর্মের যে ক্রুয়েলটি গুলো ছিল সেগুলো নষ্ট করার জন্য ছিল। কিন্তু প্রাচীনপন্থী ভারতীয়দের মনে তা গভীরভাবে আঘাত করে এবং তাদের মনে বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে যে ইংরেজ কোম্পানি চায় তাদের ধর্ম নাশ করতে। এরপর আমরা আলোচনা করব যে এই বিদ্রোহ যাদের দ্বারা সংগঠিত হয়েছে, মূলত সেই সিপাহীদের কি গ্রিভেন্স বা তাদের কি সমস্যা ছিল, অসন্তোষ ছিল, যা তাদেরকে এই বিদ্রোহ করতে প্ররোচিত করে। প্রথমেই বলে নেওয়া যায় যে তাদের যাদেরকে সিপাহী হিসেবে নিয়োগ করা হতো তাদের মাইনে বা প্রমোশন বা পেনশন নিয়ে ইংরেজ কর্মচারীদের সঙ্গে সাংঘাতিক বৈষম্য ছিল। উদাহরণ হিসেবে বলা যায়, প্রথমেই বলা যায় তাদের মাইনে। ভারত টোটাল বেঙ্গল আর্মিতে সৈন্য সংখ্যা ছিল 3,15,520 জন, এই 1857 সালে। তাদের জন্য তাদের মাইনে দিতে এবং পেনশন দিতে খরচা করা হতো 98,02,235 পাউন্ড। আর সেখানে ইংরেজ কর্মচারীর সংখ্যা ছিল 51,315 জন, যাদের পেছনে খরচা করা হতো 56,68,110 পাউন্ড। এখানেই এই অসাম্য বা বৈষম্যটা দেখা যাচ্ছে। প্রমোশন নিয়েও বলা যায়, প্রমোশন একজন সিপাহী পক্ষে প্রমোশন পাওয়া ছিল খুবই দুষ্কর। এর আগে পর্যন্ত আমরা দেখেছি ভারতবর্ষের রাজনীতিতে বহু সিপাহী হিসেবে যোগদান করে রাজা হয়ে উঠেছে। প্রথমেই আমরা উদাহরণ হিসেবে বলতে পারি হায়দার আলীর কথা, যিনি একজন সাধারণ সিপাহী থেকে, যুদ্ধ ব্যবসায়ী থেকে একটি রাজ্যের নবাব হয়ে উঠেছিলেন। তা বেঙ্গল আর্মিতে কিংবা ব্রিটিশ আর্মিতে যে প্রমোশন ব্যবস্থা ভারতীয় সিপাহীদের জন্য ছিল সেটা এরকম যে কোনো সিপাহী হিসেবে যদি যোগদান করতো সে পরবর্তীকালে জমাদার, সুবেদার এবং তার একদম শেষে গিয়ে সুবেদার মেজর অব্দি যেতে পারত। প্রত্যেক রেজিমেন্টে একজন থাকতো সুবেদার মেজর। তার মানে বোঝাই যাচ্ছে যে এই প্রমোশন পাওয়ার পথটা কতটা দুষ্কর ছিল, প্রমোশন পাওয়াটা কতটা দুষ্কর ছিল। এরপরে বলা যায় যে তাদের সঙ্গে যে ব্যবহার করা হতো, তাদের খাবার নিয়ে তাদের সঙ্গে ইংরেজরা নিজেদেরকে জাতিগতভাবে শ্রেষ্ঠ মনে করায় এদের সঙ্গে ব্যবহারেও সেটা রিফ্লেক্ট করত। এরপরে আসছি পোস্ট অফিস অ্যাক্ট 1854। এতদিন পর্যন্ত সিপাহীদের চিঠিপত্র লিখতে কোনো রকম পোস্টাল ফিস দিতে হতো না, কিন্তু এই আইনের পর থেকে দিতে হয়, যেটা সিপাহীদের খারাপই লেগেছিল। সিপাহীদের মনে হয়েছিল তাদের যাবতীয় অধিকারগুলো ধীরে ধীরে কার্টেল করা হচ্ছে।
তারপরে তাদেরকে বাইরে কোথাও যদি যুদ্ধ করতে যেতে হতো, বার্মা প্রদেশ কিংবা আফগানিস্তান, যেখানে যেখানে যুদ্ধ করতে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গল আর্মির লোকেদের, সেখানে যাওয়ার জন্য কোনো অ্যালাউন্সেস, এক্সট্রা কোনো অ্যালাউন্সেস দেওয়া হতো না। এরপরে আসছে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট 1856, যেটা লর্ড ক্যানিং পাস করেছিল। এই আইনে একদম স্পষ্ট বলা ছিল যে কোনো সিপাহীকে যদি বাইরের কোথাও যুদ্ধের জন্য যেতে হয়, তার জন্য সে যেতে বাধ্য, সে কোনো রকম আপত্তি জানাতে পারে না। এই আপত্তি জানানোর কারণগুলো একটু প্রথমে একটু বলে নেওয়া উচিত। সেটা হচ্ছে সিপাহীদের অর্থাৎ ভারতীয়দের ধারণা ছিল যদি সিন্ধু পার করতে হয় কিংবা সমুদ্র পার করতে হয় তাহলে তার জাতি নাশ হয়, এবং সেটা একটা সাংঘাতিক ব্যাপার সেই দিনে দাঁড়িয়ে। ফলত তারা বাইরে যেতে রীতিমতো আপত্তি করতো, কিন্তু এই আইনের পর থেকে তাদের সেই আপত্তির আর কোনো উপায় থাকলো না। তারা যোগদান করলে তারা বাইরে যুদ্ধ করতে যেতে বাধ্য। এরপরে একদম তাৎক্ষণিক যে কারণটি আর কি সিপাহী বিদ্রোহকে সংগঠিত করলো, সিপাহী বিদ্রোহ হলো যে তাৎক্ষণিক কারণে, সেটা হচ্ছে একটা নতুন একটা ইনফিল্ড রাইফেল জানুয়ারি মাসে 1857 সালের জানুয়ারি মাসে আনা হয়, যেটি তার আগে যে রাইফেলটি ব্যবহার করা হতো তার নাম হচ্ছে ব্রাউন বেস। এই রাইফেলের ক্ষেত্রে যে টোটাটা বা গুলিটা ব্যবহার করতে হতো সেটা মুখে কাটতে হতো, এবং একটি সাংঘাতিক প্রচার এখানে চলে যে টোটাটা মুখে কাটতে হয় সেটা যে যেটা দিয়ে আটকানো থাকে, গ্রিস করা থাকে, সেটা গরু বা শুয়োরের চর্বি দিয়ে তৈরি। এতদিন বিভিন্ন রকম আইনের মাধ্যমে সমাজ সংস্কার করতে গিয়ে সিপাহীদের মনে এবং সাধারণ ভারতীয়দের মনে একটা বিশ্বাস ছিল যে ইংরেজ সরকার, ইংরেজ কোম্পানি তাদের ধর্ম নাশ করতে চায়। এই ব্যাপারটা একদম স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখা হয়ে উঠল অবস্থায়। তারা বিশ্বাস করে নিল যে এই রাইফেলটা নতুন করে আনা হয়েছে সিপাহীদের ধর্ম নাশ করার জন্য। এখানে আমরা দেখে নেব যে 1857 সালেই প্রথম সিপাহীরা মিউটিনি বা বিদ্রোহ করলো না। এর আগেও বারবার তারা ছোটখাটো বিদ্রোহ করে গেছে। তাদের আপত্তির কথাগুলো যখন কেউ শুনতে চায়নি, কেউ যখন কোনো ব্রিটিশরা এই তাদের আপত্তিগুলো কোনো পাত্তা দেয়নি, তখন তারা বিদ্রোহ করেছে। প্রথম যে সিপাহী মিউটিনি বা সিপাহী বিদ্রোহ ভারতে হয় সেটি হচ্ছে 1764 সালে বেঙ্গল আর্মির সিপাহীরা বিদ্রোহ করে। এরপরে হচ্ছে 1806 সালে ভেলোর মিউটিনি। ভেলোর মিউটিনিটা নিয়ে একবার বলে নেওয়া দরকার। এই বিদ্রোহটা হয়েছিল তাদের এই সিপাহীরা যে মাথায় যে টার্বান ব্যবহার করতো, মাথায় সেটি ব্যবহার করতে দেয়া হলো না, কিংবা টুপি ব্যবহার করতে দেয়া হলো না। তার জায়গায় চামড়ার একটা টুপি তাদেরকে ব্যবহার করতে বাধ্য করা হচ্ছিল, এবং তার এগেনস্টে তাদের সেই একই কারণ, ধর্ম নাশ হওয়ার ভয়, সেই একই কারণে এই বিদ্রোহটি হয়। তারপর 1824 সালে 47তম রেজিমেন্ট ব্যারাকপুরে যারা ছিল তারা প্রথম ইঙ্গ বার্মা যুদ্ধে যেতে অস্বীকার করে। তার কারণ সেই ধর্ম। তারা ভেবেছিল যে তারা যদি ওই সমুদ্র পার করে যায় বার্মা যুদ্ধ করতে, তাহলে তাদের ধর্ম নাশ হবে। 1844 সালে 34th নেটিভ ইনফ্যান্ট্রি অর্থাৎ পদাতিক বাহিনী, তারাও সেই সিন্ধু নদী পার করতে অস্বীকার করে ধর্ম নাশের ভয় এবং বিদ্রোহ হয়। এই বিদ্রোহগুলোকে যথাযথ গুরুত্বের সঙ্গে না দেখাই কোম্পানির জন্য মানে কাল হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীকালে এই কারণগুলো একত্রিত হয়ে সিপাহী বিদ্রোহ রূপান্তরিত হলো। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেখান থেকে WBCS প্রিলিমিনারি এবং মেইনসে বহু প্রশ্ন আছে। প্রায় প্রত্যেক বছরই প্রিলিতে এবং মেইনসে এই এলাকা থেকে প্রশ্ন থাকে। কয়েকটা প্রশ্ন আমরা এখনই আলোচনা করে নিতে পারি। যেরকম প্রথমেই যদি আমরা প্রশ্ন আসে, মাঝে মাঝেই প্রশ্ন আসে, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? আমরা আলোচনা করতে গিয়ে দেখে নিয়েছি যে এটি 1856 সালে প্রণীত হয়। সেই একইভাবে সতীদাহ প্রথা উচ্ছেদ এই আইনটি কবে প্রণীত হয়? আমরা দেখে নিয়েছি 1829 সালে। কিংবা আমরা এর প্রশ্ন আসে লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? আমরা দেখে নিয়েছি সেটি 1856 সালে। প্রশ্ন আসে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রয়োগ করেছিলেন? আমরা সেটার আলোচনার মধ্যে পেয়ে গেছি লর্ড ওয়েলেসলি 1798 সালে। প্রশ্ন আসে প্রথম কোন রাজ্যটি সত্ত্ববিলোপ নীতির দ্বারা অধিগ্রহণ করা হয়? আমরা সেই আলোচনাতেও সেটাও পেয়ে গেছি সাতারা 1848 সাল লর্ড ডালহৌসি। এরকম প্রচুর প্রশ্ন এই এলাকা থেকে আসে, ফলত খুব মনোযোগ সহকারে এই এলাকাটি পড়া প্রয়োজন। এবার আমরা যে অংশটি আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিকভাবে বিদ্রোহ কি করে শুরু হয়। বিদ্রোহ শুরু হয়েছিল যখন তখন সেই আমরা যেটা দেখছিলাম লাস্টে যে ইমিডিয়েট কজ কি ছিল। ইমিডিয়েট কজ ছিল হচ্ছে এনফিল্ড রাইফেলের
ব্যবহার। এনফিল্ড রাইফেল ব্যবহার করলে ধর্ম নাশ হওয়ার আশঙ্কা। প্রথম 26শে ফেব্রুয়ারি 1857 সালে বহরমপুর, ওড়িশার বহরমপুর, মুর্শিদাবাদ নয়, এই বা এখন বেরহামপুর বা ব্রহ্মপুর নামে পরিচিত, সেখানে 19th নেটিভ ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনী এই এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে এবং বিদ্রোহ করে, এবং এই পুরো ইউনিটটাকে বসিয়ে দেওয়া হয় এবং তাদের কোর্ট মার্শাল করে। এরপরে আসি সেই বিখ্যাত ঘটনা 29শে মার্চ 1857 ব্যারাকপুরে হয়েছিল। 34th নেটিভ ইনফ্যান্ট্রি একজন সিপাহী, তার নাম মঙ্গল পান্ডে, তিনি এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অস্বীকার করেন এবং বিদ্রোহ ঘোষণা করেন, এবং তিনি গুলি চালিয়ে লেফটেন্যান্ট বক বলে একজনকে আহতও করেন, এবং তাকে পরবর্তীকালে ফাঁসি দেওয়া হয় কোর্ট মার্শালের মাধ্যমে, এবং পুরো ইউনিটটাকে ডিসব্যান্ড করা হয়। শহীদ মঙ্গল পান্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে 24শে এপ্রিল 1857 মিরাটে অবস্থিত থার্ড ক্যাভেলরি, ক্যাভেলরি মানে হচ্ছে গোলন্দাজ বাহিনী, তার 85 জন প্রথমবারের মতো কোনো ক্যাভেলরি বাহিনী কোনোদিন এর আগে কখনো বিদ্রোহ করেনি। প্রথমবারের মতো তারা অর্ডার নিতে, ব্রিটিশ অফিসারের অর্ডার নিতে অস্বীকার করে এবং তাদেরকে কোর্ট মার্শাল করা হয় এবং বন্দী করা হয়। 2রা মে 1857 লখনৌতে 7th আওয়াধ রেজিমেন্ট সেই এনফিল্ড রাইফেলের জন্য ব্যবহৃত ব্রিজ কার্টিজ ব্যবহার করতে অস্বীকার করে। বারবার বিদ্রোহীরা জানান দিচ্ছিল তারা আসছে, কিন্তু তখনও ব্রিটিশরা বুঝে নিতে পারেনি, সমঝে উঠতে পারেনি। বিদ্রোহের সূচনা হিসাবে যে তারিখটা ধরে নেওয়া হয় সেটা হচ্ছে 10ই মে 1857, যেদিন থার্ড ক্যাভেলরি, যারা 24শে এপ্রিল, যার 85 জন সিপাহী বিদ্রোহ ঘোষণা করেছিল, ব্রিটিশ অফিসারের অর্ডার নিতে চায়নি, সেই ক্যাভেলরি এরা বিদ্রোহে ফেটে পড়ে এবং ব্রিটিশ অফিসারদের খুন করে, এবং যে 85 জনকে 24শে এপ্রিলের ঘটনায় বন্দী করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নেয়। এরপর 11th আর 20th নেটিভ ইনফ্যান্ট্রি তাদেরকে জয়েন করে এবং তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়, এবং তাদের উদ্দেশ্যই ছিল যে মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহকে রাজি করানো যে তাকে বিদ্রোহের নেতৃত্ব দিতে হবে এবং তার নিজের যে এলাকা, তার নিজের যে সাম্রাজ্য, তা আবার পুনর্দখল করা ইংরেজদের হাত থেকে। এই 10ই মে 1857 এই তারিখটাকেই বিদ্রোহের সূচনা কাল বলে ধরে নেওয়া হয়। মিরাট থেকে বিদ্রোহীরা দিল্লি এসে পৌঁছায় 11ই মে, এবং 12ই মে লেফটেন্যান্ট উইলবিকে সরিয়ে তাকে যুদ্ধে হারিয়ে তারা দিল্লি দখল করে, এবং বাহাদুর শাহকে শাহেনশাহী হিন্দ বলে ঘোষণা করা হয় এবং তাকে এই বিদ্রোহের নেতৃত্ব পদে বরণ করে নেওয়া হয়। দিল্লি যতদিন পর্যন্ত দিল্লিতে বিদ্রোহ হয়েছে, মানে বিদ্রোহীরা যতদিন পর্যন্ত দিল্লিতে টিকে থাকতে পেরেছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত, সেই সময় অবধি দিল্লি ছিল হচ্ছে বিদ্রোহের প্রাণকেন্দ্র, কারণ বিদ্রোহের যে নেতা ঘোষণা করা হয়েছিল যাকে, তিনিও দিল্লির মুঘল সম্রাট। তা এই বিদ্রোহের পরিচালনাটাও এখানে যথেষ্ট অন্যরকম ভাবে, যতটা আমাদের ধারণা তার থেকে অন্যরকম ভাবে হয়েছিল। বহু ঐতিহাসিকের বক্তব্য যে এই বিদ্রোহ ছিল হচ্ছে সামন্ততান্ত্রিক প্রভুরা আবার তাদের এলাকাটা ফিরিয়ে নিতে চেয়েছিলেন, তাদের অধিকার ফিরিয়ে নিতে চেয়েছিলেন হয়তো, কিন্তু এই সময় যেভাবে বিদ্রোহীদের পরিচালনা করা হয়েছে তার মধ্যে একটি অন্য ইঙ্গিত পাওয়া যায়। এই সময় একটি এক্সিকিউটিভ কাউন্সিল এখানে তৈরি করা হয়েছিল, 10 জন তার মেম্বার বা মুস্তাফিজ ছিল, তার মধ্যে 6 জন ছিল হচ্ছে সিপাহী, যারা 3 রকম ব্যাটালিয়ন তার থেকে এসেছিল, অশ্বারোহী, পদাতিক এবং গোলন্দাজ বাহিনী, এই 3টে থেকে 2 জন করে। এবং দিল্লিতে এই বিদ্রোহের নেতৃত্ব যারা দিয়েছিল তারা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছে বখত খান, তিনি ছিলেন কমান্ডার ইন চিফ, এবং তিনি পূর্বে ব্রিটিশ সেনাবাহিনীর একজন সুবেদার ছিলেন। আর একটু উল্লেখ করা যায় যে বিখ্যাত কবি মির্জা গালিব এই সময় দিল্লিতে উপস্থিত ছিলেন এবং তিনি পুরো বিদ্রোহের সময়কালটাকে তার একটি রোজনামচার মধ্যে দিয়ে ধরেছেন। সেই রোজনামচার নাম হচ্ছে দাস্তাম্ব, সেটি ফার্সি ভাষায় লেখা। যদিও পরবর্তীকালে এই লেখাতে অনেক কাটাকুটি করা হয়, ধরে নেওয়া যায় যে ব্রিটিশ প্রভুদের অত্যাচার থেকে রক্ষা পেতে তিনি তার লেখাটিতে যথেষ্ট পরিমার্জনা ঘটিয়েছিলেন। তবুও 11ই মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যতদিন বিদ্রোহ দিল্লিতে ছিল, বিদ্রোহ হয়ে দিল্লিতে যতদিন ব্রিটিশরা দখল করেনি, ততদিনের একটা রোজনামচা এই মির্জা গালিবের লেখা দাস্তাম্বতে পাওয়া যায়।
এবার আমরা আলোচনা করব যে বিদ্রোহের যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোতে কে কে নেতৃত্ব দিচ্ছিল। প্রথমেই আসি দিল্লির কথায়। দিল্লির নেতৃত্ব তো অবশ্যই ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, কিন্তু তিনি ছিলেন নমিনাল লিডার। কিন্তু আসল যে নেতৃত্ব যিনি দিচ্ছিলেন, যিনি কমান্ডার ইন চিফ ছিলেন, তিনি ছিলেন বখত খান। তিনি ছিলেন ব্রিটিশ আর্মির একজন সুবেদার। এবার তাদের ভাগ্যে কি কি ঘটেছিল? বাহাদুর শাহ যেদিন বিদ্রোহ দমন করা হয় 20 সেপ্টেম্বর 1857, তাকে বাহাদুর শাহকে ধরা হয় এবং রেঙ্গুনে তাকে নির্বাসন দেওয়া হয়। তার দুজন পৌত্রকে জেনারেল হাডসন গুলি করে মারে। বখত খান ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করতে করতে 13 মে 1859 সালে মারা যান। এরপর আসি কানপুরে। কানপুরে যারা বিদ্রোহের নেতৃত্বে ছিলেন, প্রথমেই আসছে যার কথা, তিনি ছিলেন হচ্ছে নানা সাহেব, দ্বিতীয় বাজিরাওয়ের সন্তান, দত্তক সন্তান। তার নাম ছিল ধন্দু পণ্ডিত। আর একজন হচ্ছে তার সেনাপতি তাতিয়া টোপি, এবং আজিমুল্লাহ খান, যিনি ছিলেন হচ্ছে অ্যাডভাইসার নানা সাহেবের, এবং রায় সাহেব, যিনি নানা সাহেবের ভাইপো ছিলেন। এবার এদের কি কি ভাগ্যে তাদের কি দাঁড়িয়েছিল ওটা দেখে নি। সেটা হচ্ছে নানা সাহেব হেরে যান এবং পরবর্তীকালে নেপালে পালিয়ে যান। তাতিয়া টুপি হেরে গেলেও তিনি পালিয়ে যাননি, তিনি ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গ দেন এবং শেষমেশ গোয়ালিয়রে হেরে গিয়ে তিনি মধ্য ভারতে চলে যান এবং গরিলা যুদ্ধের মধ্যে দিয়ে 10 মাস ধরে তিনি গরিলা যুদ্ধ চালান। কিন্তু সেখানেও তিনি মান সিং বলে একজন সামন্ত প্রভুর বিট্রিয়ালের জন্য ধরা পড়েন এবং 18 এপ্রিল 1859 সালে তার ফাঁসি হয়। বেগম হজরত মহল আর মৌলভী আহমদুল্লাহ ছিলেন লখনৌয়ের নেতৃত্বে। বেগম হজরত মহল, যিনি কিনা ওয়াজেদ আলী শাহর স্ত্রী ছিলেন, তিনি যুদ্ধে হেরে গিয়ে নেপাল পালিয়ে যান। আর মৌলভী আহমদুল্লাহ, তিনি পুরানের রাজার দ্বারা মানে বিশ্বাসঘাতকতার দ্বারা মারা যান 1858 সালের জুন মাসে। ঝাঁসির নেতৃত্বে ছিলেন রানী লক্ষ্মীবাই। তিনি প্রথমে ঝাঁসিতে হেরে যান। ঝাঁসিতে হেরে গিয়ে তিনি চলে যান হচ্ছে গোয়ালিয়রে। গোয়ালিয়রে গিয়ে তিনি শেষমেশ আবার যুদ্ধে হেরে যান 17 জুন 1858 সালে। বেরেলিতে ছিলেন খান বাহাদুর খান, তিনি যুদ্ধে হেরে নেপাল চলে যান। আরাতে ছিলেন কুনওয়ার সিং, তিনি জগদীশপুরের জমিদার ছিলেন। পরবর্তীকালে ব্রিটিশ নীতির ফলে তিনি তার জমিদারি হারান এবং আরাতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দান করেন। তিনি যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় তার 9 মে 1858 সালে। এই যে অংশটা আমরা আলোচনা করলাম, তা সেখানে দেখা যাচ্ছে যে কোন জায়গায় কারা নেতা ছিল এবং তারা যুদ্ধে পরবর্তীকালে তাদের কি ভাগ্যে কি ছিল, এগুলো থেকে প্রায়ই প্রশ্ন আসে। ফলত এই জায়গাটা খুব ভালোভাবে নিজেদের দেখে নেওয়া দরকার। এই বিদ্রোহ ব্রিটিশরা দমন করে 1858 সালের মধ্যেই মোটামুটি বিদ্রোহ দমন করা হয়। এবং কোন জায়গার বিদ্রোহ, কোন ব্রিটিশ অফিসার দমন করেছিল, এখানে তার একটা সংক্ষিপ্ত রূপে দেয়া আছে এবং কত তারিখ। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি ব্রিটিশরা আবার পুনর্দখল করে 20 সেপ্টেম্বর 1857। যে ব্রিটিশ অফিসার এই কাজটি করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন, তিনি হচ্ছেন জন নিকলসন। যদিও জন নিকলসন কিছুদিনের মধ্যেই মারা যান। তার জায়গায় যিনি দায়িত্ব নেন তিনি হচ্ছে লেফটেন্যান্ট হাডসন, যিনি দ্বিতীয় বাহাদুর শাহ দুজন পৌত্রকে গুলি করে মেরেছিলেন। দ্বিতীয় বাহাদুর শাহর ভাগ্য কি হয়েছিল আমরা বলেছি যে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। ব্রিটিশরা যখন দিল্লি দখল করে তখন দ্বিতীয় বাহাদুর শাহ লুকিয়েছিলেন হুমায়ুনের সমাধিসৌধতে। সেখান থেকেই তাকে টেনে বের করা এবং তাকে নির্বাসনে পাঠানো হয়। এরপর আসছি কানপুরে। কানপুরের বিদ্রোহ দমন করেছিলেন স্যার কলিন ক্যাম্পবেল। এই কলিন ক্যাম্পবেল বেশিরভাগ জায়গায় বিদ্রোহ দমন করেন এবং পরবর্তীকালে ভারতের আর্মি চিফ হন। লখনৌতেও বিদ্রোহ দমন করেন কলিন ক্যাম্পবেল এবং এই দুটোই কানপুর লখনৌ দুটোই 1857 সালেই বিদ্রোহ দমন করা হয়। একটি 6 ডিসেম্বর 1857 আর একটি 21 মার্চ 1857। এটা ভুল আছে, এটা 21 মার্চ 1858 হবে, 1858 হবে। এরপর ঝাঁসি। ঝাঁসি দখল করেন স্যার হিউ রোজ। এটি দখল করা হয় 4 এপ্রিল 1858। ঝাঁসি যখন দখল করা হয়, ঝাঁসি রানী লক্ষ্মীবাই তখন সেখানে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ওখান থেকে পালিয়ে যান ছদ্মবেশে
তার পুত্র দামোদর রাওকে পিঠে চাপিয়ে ঘোরাইছিল। তিনি গিয়ে পৌঁছান গোয়ালিয়রে। গোয়ালিয়রে তখন রাজত্ব করতো সিন্ধিয়ারা, কিন্তু সিন্ধিয়ারা ব্রিটিশদের প্রতি লয়াল থাকে, বিশ্বাসযোগ্যতার উদাহরণ দেয়, এবং তিনি আগ্রায় চলে যান এবং সেখানকার সিপাহীরা তার আগেই ব্রিটিশদের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেছিল, সিন্ধিয়ার সিপাহীরা। সেখানে গিয়ে ঝাঁসি রানী নেতৃত্ব দেন এবং গোয়ালিয়রে শেষমেশ তিনি যুদ্ধে হেরে যান এবং মারা যান যুদ্ধক্ষেত্রে। স্যার হিউরোজ তার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, "Here lay the woman who was the only man among the rebels." এরপরে আসি গোয়ালিয়র। গোয়ালিয়র বলছিলামই যে 1858 সালে জুন মাসে হিউরোজ ওটি দখল করেন। এরপর বেরলি, স্যার কলিন ক্যাম্পবেল 5ই মে 1858 সালে দখল করেন। তারপরে আরা, ভিনসেন্ট আয়ার এবং উইলিয়াম টেলর এই আরা দখল করেন। বেনারস এবং এলাহাবাদ কর্নেল নেইল জুন মাসের 1857 সালে বিদ্রোহ দমন করে এবং দখল করে। 1857 সালের বিদ্রোহে সিপাহীরা বা বিদ্রোহীরা যথেষ্ট পরিমাণ বীরত্বের পরিচয় দিলেও এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। 1858 সালের মধ্যেই এই বিদ্রোহ ইংরেজরা দমন করে। এবার আমরা দেখে নেব এই বিদ্রোহটি কেন ব্যর্থ হয়েছিল। প্রথমেই যে কারণটির কথা বলা যায় সেটি হচ্ছে পুয়ার লিডারশিপ, অযোগ্য নেতৃত্ব। আমরা জানি এই বিদ্রোহে ভারতীয় সিপাহীদের নেতৃত্বে সর্বময় নেতা হিসাবে যাকে ঘোষণা করা হয়েছিল তিনি দ্বিতীয় বাহাদুর শাহ। তার বিদ্রোহে যোগদানের অনীহা এবং নেতৃত্বের অযোগ্যতা এই বিদ্রোহের দমনের একটি বিদ্রোহ ব্যর্থ হওয়ার একটি কারণ। দ্বিতীয়ত যে কারণটির কথা বলা যায় সেটা হচ্ছে পুয়ার অর্গানাইজেশন। এই বিদ্রোহ পরিকল্পিত ছিল না, ফলত কোন রকম অর্গানাইজড ওয়েতে এই বিদ্রোহ হয়নি। এই বিদ্রোহ যারা করেছিলেন তাদের অভিজ্ঞতার অভাব এবং অর্গানাইজিং স্কিলও সাংঘাতিক কম ছিল। সেখানে ইউরোপিয়ান বা ইংরেজদের অর্গানাইজিং স্কিল এবং যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের ক্ষমতা যোগ্যতা এদের থেকে অনেক বেশি ছিল। তৃতীয়ত যে কারণটির কথা বলা যায়, এই বিদ্রোহটি সর্বভারতীয় হয়ে উঠতে পারেনি। এই বিদ্রোহ দক্ষিণ ভারতে ছড়ায়নি, রাজস্থানে হয়নি, সিন্ধুতে এই বিদ্রোহের কোনো প্রভাব দেখা যায়নি, পাঞ্জাবেও এই বিদ্রোহের প্রভাব তেমন দেখা যায়নি দু একটি ঘটনা ছাড়া। এবং ভারতীয় যে রাজারা ছিলেন, অন্যান্য যে রাজারা ছিলেন, তারাও বিদ্রোহের সময় ইংরেজকেই সাপোর্ট করেছিলেন। মাত্র 1% ভারতীয় রাজা এই বিদ্রোহীদের সঙ্গে যোগদান করেছিলেন। তৃতীয়ত যে কারণ বলা যায় সেটা হচ্ছে এই বিদ্রোহীদের কোনো নির্দিষ্ট প্ল্যান ছিল না। সেটাই স্বাভাবিক, অপরিকল্পিত হঠাৎ শুরু হওয়া একটি বিদ্রোহ। সেক্ষেত্রে তারা কোনো প্ল্যান এবং প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা জায়গায় নিজেদের মধ্যে কোনো যোগাযোগ ব্যবস্থা এবং কোনো ইউনিফাইড আইডিওলজি, তাদের নিজস্ব কোনো রকম আইডিওলজিও ছিল না যে বিদ্রোহ শেষ হলে কি হবে, বিদ্রোহ করে কি করতে চাইছে, ধারণাই ছিল না তাদের। পঞ্চমত বলা যায় যে সব ধরনের ভারতীয়রা এই বিদ্রোহে যোগদান করেনি। প্রথমে বলা যায় বাঙালিদের কথা। সেই মুহূর্তে বাঙালি যে বুদ্ধিজীবী সম্প্রদায় ইংরেজ শিক্ষার পরে তৈরি হয়েছিল তারা এই বিদ্রোহকে সাপোর্ট করেনি। একটু আগেই বলছিলাম মাত্র 1% রাজারা এই বিদ্রোহকে সাপোর্ট করেছিল, বাদবাকিরা কিন্তু ইংরেজদের পক্ষে থেকেছে। জমিদাররা যারা ইংরেজ শাসনের পক্ষে ফলে সৃষ্টি হয়েছে তারাও এই বিদ্রোহকে সাপোর্ট করেনি। এমনকি অযোধ্যার যে জমিদাররা প্রাথমিকভাবে বিদ্রোহীদের সঙ্গে ছিলেন, যখন তাদের বলা হয় যে তারা তাদের পুরনো অবস্থা ফিরে পাবে, তখন তারাও বিদ্রোহীদের সঙ্গটা ছেড়ে দেয়। এরপরে যেটা বলা যায় সেটা হচ্ছে সুপিরিয়রিটি অফ ব্রিটিশ ফোর্স। অবশ্যই ব্রিটিশ ফোর্স অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি স্কিলফুল ছিল এবং তারা যে নেতৃত্ব তাদের যারা দিচ্ছিলেন তারাও অনেক বেশি যোগ্য ছিল, ফলত এই বিদ্রোহ দমন করা হয়েছিল। একটি ঘটনার কথা না উল্লেখ করে পারা যাচ্ছে না, সেটা হচ্ছে দিল্লি। দিল্লি যখন বিদ্রোহীদের হাত থেকে ইংরেজরা দখল করে, তাদের যে সেনাবাহিনী ছিল তা মোট ছিল হচ্ছে 4,900 জন। তার মধ্যে মাত্র 1700 জন ছিল হচ্ছে ইংরেজ আর 3200 জন ছিল ভারতীয়। তাহলে বোঝাই যাচ্ছে যে সব সেপাহীরা বেঙ্গল আর্মি ছাড়া অন্যান্য যে প্রভিন্সের যে আর্মি ছিল তারা কিন্তু এই বিদ্রোহে যোগদান করেনি, এবং ফলত যা হওয়ার তাই হয়েছে। বিদ্রোহটি সর্বভারতীয় না হয়ে ওঠায় বিদ্রোহটি ব্যর্থ হয়। 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, কিন্তু এই বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এই 1857 সালের পর থেকেই শুরু হয় ভারতবর্ষের নতুন ঔপনিবেশিকতার কাল। এতদিন পর্যন্ত কোম্পানির শাসন ছিল, এবার শুরু হলো ব্রিটিশ রাজের শাসন। আমরা দেখে নেব যে কি কি পরিবর্তনগুলো 1858 সাল থেকে হয়েছিল।
1858 সালে একটি আইন আসে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যেটি বিলটি অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত, যেটি পাশ করানো হয় 2রা আগস্ট 1858 সালে। এই বিলে যে চেঞ্জগুলো হয় সেগুলো এরকম যে কোম্পানির হাত থেকে ক্ষমতা ব্রিটিশ রাজের হাতে চলে গেল, যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি হয়ে গেলেন ভাইসরয় অর্থাৎ রাজার রিপ্রেজেন্টেটিভ। আর এতদিন পর্যন্ত ব্রিটিশ কোম্পানির বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্ম দেখাশোনা করতেন দুটো সংস্থা, একটা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টরস আর একটা হচ্ছে বোর্ড অফ রেভিনিউ। এই দুটি সংস্থাই উঠে যায়। তার জায়গায় যে সংস্থাটি আসে সেটা ইন্ডিয়া কাউন্সিল, যেটি ব্রিটিশ পার্লামেন্টের আন্ডারে কাজ করবে, এবং এই ইন্ডিয়া কাউন্সিলের নেতৃত্বে থাকবে প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্টেট। আর 1 নভেম্বর 1858 সালে মহারানীর ঘোষণাপত্র আসে, যেটিতে ঘোষণা করা হয় যে এরপর থেকে ব্রিটিশরা আর কোনো রকম রাজ্য দখল করবে না, এবং যে ভারতীয় রাজারা ব্রিটিশদের এই বিদ্রোহে সমর্থন জানিয়েছিল, ব্রিটিশদের পক্ষে ছিল, তাদেরকে পুরস্কৃত করা হয়, এবং তাদেরকে বিভিন্ন রকম আহ, উপাধি দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। কিন্তু যেটা হলো যে সর্বভারতের রানী হয়ে উঠলেন মহারানী ভিক্টোরিয়া, ফলত এই যে রাজারা এদের প্রত্যেকের সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেল। তারা হয়ে গেলেন মেয়ার এজেন্ট। এই মেয়ার এজেন্ট অফ দ্য ব্রিটিশ ক্রাউন, এই কথাটা বলেছিলেন লর্ড কার্জন। আর ব্রেক ওয়াটার ইন দ্য স্ট্রম, এটা বলা হয়েছিল হচ্ছে সেই রাজাদের যারা ব্রিটিশদের পক্ষে থেকেছিল, এটা বলেছিলেন লর্ড ক্যানিং। আর যে পরিবর্তনগুলো হলো সেটা হলো ব্রিটিশ আর্মি পুরোপুরি আবার রিঅর্গানাইজ করা হলো। ইউরোপিয়ান বা ব্রিটিশদের সংখ্যা অনেক বাড়ানো হলো আগের থেকে। ভারতীয়দের সংখ্যার তুলনায় এতদিন পর্যন্ত, এই বিদ্রোহের আগে পর্যন্ত ইউরোপিয়ান বা ব্রিটিশদের সংখ্যা যথেষ্ট কম ছিল, সেটা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেওয়া হলো। আর দ্বিতীয়ত যেটা অবশ্যই উল্লেখ করতে হয় সেটা হচ্ছে এই প্রথমে এই বিদ্রোহটাকে ধরা হয়েছিল, এটা ছিল একটা গ্রেট মোহামেডান কনস্পিরেসি, এবং পরবর্তীকালে কিছু ব্রিটিশ এটাকে বলেছেন, যেরকম স্যার জেমস আউট্রাম বলেছেন, এ রেজাল্ট অফ হিন্দু মুসলিম কনস্পিরেসি। এই ব্যাপারটাকে ভবিষ্যতে যাতে আর কখনো না হয় তার জন্য একটা নতুন পলিসি ব্রিটিশরা নিয়ে আসলো, সেটা হচ্ছে পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল। মুসলমান বা মুসলিম জনসাধারণকে একটু বেশি সুবিধা পাইয়ে দিয়ে এই পলিসিটা স্টার্ট করা হলো, এবং প্রথম ভারতবর্ষের রাজনীতিকে কমিউনালাইজ করা শুরু হলো, এবং ভারতের যে ইতিহাস তাকেও সাম্প্রদায়িকরণ এই 1857 সালের পরেই শুরু হলো। এটা এই বিদ্রোহের পরবর্তীকালে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ ইংরেজদের পক্ষ থেকে, এবং এটি পরবর্তীকালে যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম চলবে তখনও এর প্রভাব সাংঘাতিকভাবে অনুভূত হবে, এবং শেষমেশ যেটা হয়েছিল সেটা আমরা সবাই জানি, ভারত বিভাগ। 1857 সালের বিদ্রোহের 163 বছর পরেও এখনো ঐতিহাসিকদের মধ্যে এই দ্বন্দ্বটি রয়ে গেছে যে এই বিদ্রোহটি কেবলমাত্র সিপাহী বিদ্রোহ না স্বাধীনতা সংগ্রাম। তৎকালীন ব্রিটিশ সরকার যে তথ্য প্রকাশ করেছিল, কিংবা ব্রিটিশ ঐতিহাসিকরা যা ঘোষণা করেছে তাদের বইতে, তাতে একদম এটিকে কেবলমাত্র সিপাহী বিদ্রোহ হিসাবেই দেখানো হয়েছে। জনগণের সঙ্গে এর কোনো ভূমিকা নেই বলেই দেখানো হয়েছে, এবং তৎকালীন ভারতীয় বুদ্ধিজীবীরাও এই এই একই স্বরে তারা বলেছে। এখানে দেখা যাচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান, যিনি বিজনোরে ছিলেন বিদ্রোহের সময় এবং সদর আমিন পোস্টে ছিলেন, পরবর্তীকালে ইনি আলিগড় মুভমেন্টের নেতৃত্ব দেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বেরিলির বিদ্রোহের সময় তিনি ওখানে ছিলেন এবং আই উইটনেস হিসাবে ছিলেন। মুন্সি জীবনলাল মঈনুদ্দিন এরা বিদ্রোহের সময় দিল্লিতে ছিলেন। এরা প্রত্যেকেই এই একই স্বরে বলেছে এই বিদ্রোহের সঙ্গে জনগণের কোনো সম্পর্কই ছিল না, কেবলমাত্র এটি সিপাহী বিদ্রোহ ছিল। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরায়েলি এটাকে ন্যাশনাল রাইজিং হিসেবে ঘোষণা করেছিল। ঐতিহাসিক জুডিথ ব্রাউন বলেছিলেন যে এটি ব্রিটিশ এটিকে কেবলমাত্র সিপাহী বিদ্রোহ হিসেবেই দেখাতে চায়। তার কারণ অন্য কোন রকম বক্তব্য যে জনগণ এর সঙ্গে যুক্ত হয়েছিল সেটা যদি বলা হয় তাহলে ভারতে যে ব্রিটিশ রাজ চলছিল তার সম্পর্কে সন্দেহ জাগাতে পারে। তাই জন্য ব্রিটিশদের কাছে এটা সিপাহী বিদ্রোহ হিসেবে ধরে নেওয়াটাই অনেক সহজ ছিল। 1902 সালে বিনায়ক দামোদর সাভারকর এটিকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে ঘোষণা করেন, এবং ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে তিনি এটিকে প্রথম দেখান। যদিও তার পরবর্তীকালে
1957 সালে আর.সি. মজুমদার তার বইতে জানান যে এই যুদ্ধটি আদৌ স্বাধীনতা সংগ্রাম ছিল না এবং জাতীয় সংগ্রামও ছিল। কিন্তু ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার বইতে জানিয়েছিলেন যে কেবলমাত্র ধর্মের জন্য যুদ্ধ শুরু হয়েছিল, সেটা শেষমেশ গিয়ে স্বাধীনতা সংগ্রামে গিয়ে পৌঁছায়। তিনি যদিও বলেন যে তখন পর্যন্ত জাতীয়তাবাদ কথাটি গূঢ় অবস্থায় ছিল। এবার আমরা কি বুঝতে পারছি এখানে? হ্যাঁ, এটা সত্যি যখন পর্যন্ত জাতীয়তাবাদের ধারণা ভারতীয়দের মধ্যে স্পষ্ট হয়নি এবং এই বিদ্রোহটি সর্বভারতীয় ছিল না। কিন্তু এই বিদ্রোহটিকে শেষমেশ গিয়ে কেবলমাত্র সিপাহী বিদ্রোহ বললে সত্যের অপলাপ হয়। এই বিদ্রোহটি সিপাহী বিদ্রোহ থেকে অনেকটা বেশি, আবার হয়তো স্বাধীনতা সংগ্রাম থেকে কিছুটা কম। আজকের আলোচনার একদম শেষে এসে আমরা উল্লেখ করব কয়েকটি বইয়ের কথা এবং কিছু প্রবন্ধের কথা, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং মাঝে মাঝেই এগুলো থেকে প্রশ্ন এসে থাকে। প্রথমেই দুটো প্রবন্ধের কথা বলবো, যেটি একটির নাম হচ্ছে ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া আর একটা ফিউচার রেজাল্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দুটোই কার্ল মার্কসের লেখা, নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউনে 1853 সালে প্রকাশিত হয় এবং এই বই দুটিতেই কার্ল মার্কস তার ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারতবর্ষে বিদ্রোহ হতে পারে বড় মাপের এবং তা ব্রিটিশ আন্ডারে কাজ করে যে সিপাহীরা, তাদের দ্বারা সংগঠিত হতো। দ্বিতীয় যে বইটির কথা বলবো, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1857, এটা বিনায়ক দামোদর সাভারকরের লেখা, 1902 সালে প্রকাশিত হয় এবং এই বইতেই প্রথমবার বলা হয় যে এই সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে এটি ঘোষণা করা হয় এই বইতে। তৃতীয় যে বইটির কথা বলবো, দ্য সেপয় মিউটনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857, রমেশ চন্দ্র মজুমদারের লেখা। এটি 1957 সালে সিপাহী বিদ্রোহের 100 বছর উপলক্ষে প্রকাশিত হয়। তারপর ব্রিটিশ প্যারামাউন্সি অ্যান্ড ইন্ডিয়া রেনেসা, এটি রমেশচন্দ্র মজুমদারের লেখা। এবং শেষমেশ যে বইটির কথা, 1857, ডক্টর সুরেন্দ্রনাথ সেনের লেখা। এই বইটির কথা আলাদা করে মনে রাখতে হবে, মাঝে মাঝেই প্রিলিমিনারির ক্ষেত্রে এই প্রশ্নটি আসে যে এই বইটি কার লেখা। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য এবং আশা করা যায় এটি তাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। ধন্যবাদ।